সেকেন্ড হ্যান্ড যদি আপনি কিনেন তাহলে 1.5 বছরের ভিতরে আপনার অনেক কাজই করানো লাগবে, কিন্তু আমার আসলে তেমন কোনো কাজই করানো লাগে নাই। দ্যাটস দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস ওয়ান। সে রাস্তার মাঝখানে সাইকেল থামাই দিছে। আমার কাছে এটা রাইডিং স্টাইল অথবা রাইডিং কমফোর্টেবিলিটি এটা নিয়ে এখনো ঝামেলা হয় নাই। আর একটা জিনিস হচ্ছে, এখন পর্যন্ত আরে কি পড়লো এটা, চিপসের প্যাকেট, হোয়াট? এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন আমি আছি হচ্ছে ডেলি অফিসের দিকে। এটা হচ্ছে ওই জায়গা যেখানে ফটকাওয়ালা বন্ধু আমার বাইক ফালাই দিয়েছিল, আর সামনে হচ্ছে ওই ফুচকাওয়ালা যারা আমাকে এসে ওই কাহিনী বলছিল। হোয়াট এভার, বের হয়ে যাই। এখন আমার যাওয়া লাগবে গ্রিন রোড। গ্রিন রোড থেকে আবার যাব হচ্ছে উদ্ভাসের সায়েন্স ল্যাব ব্রাঞ্চে, আর বাসা যাব হচ্ছে রাত 11টার দিকে। সারাদিন খালি দৌড়ের উপর দৌড়। ভাবতেছি ধানমন্ডি লেকের ভিতর দিয়ে যাব কিনা, কিন্তু সমস্যা হচ্ছে আজকে যেহেতু স্কুল কলেজ খোলা আছে তাই ওদিকে জ্যাম খাওয়া লাগতে পারে। কিন্তু এখন ইচ্ছা করতেছে না জিগাতলা দিয়ে আবার ঘুরে টুরে যাই, তাই দেখি বামে দিয়ে বের হয়ে যাব সোজা গিয়ে মিতালি রোডে, দেন ওইখান থেকে ইউটার্ন নিয়ে লেকের দিকে যাব। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব আর কি। আমার হোন্ডা এক্স ব্লেডের প্রায় 1.5 বছর হয়ে গেল। তো ভাবতাছি যে 1.5 বছরে আমি মোটরসাইকেল থেকে কি বেনিফিটস পাইলাম, এইটা নিয়ে আমি ছোট্ট করে আলোচনা করব। কারণ অনেকদিন হয়ে গেছে আমি বাইক রিভিউ টাইপের ভিডিও করতেছি না। আর আমি যখন হোন্ডা এক্স ব্লেড নিয়ে ভিডিও টিডিও করছি রিভিউ টাইপের অথবা কিনা উচিত নাকি কিনা উচিত না, ওই সময় আমি অত ভালো মতো কথা বলার স্কিলও ছিল না। অ্যান্ড দেখা গেছে যে আমি রিভিউ টাইপের ভিডিওতে অনেক আজেরা কথা বলছি, তারপরে মনে করেন মেইন কথাতে আসছি। তো যারা ভিউ করছে তারা অনেক অ্যানয়েড হয়েছে মোস্ট প্রবাবলি। সো আমি ফিউচারে একদম প্রিসাইজ ভিডিও করার ট্রাই করব যেখানে শুধুমাত্র এগুলো নিয়ে আলোচনা হয়। এবার স্ট্রেট মেইন কথাতে আসি। এই 1.5 বছরে হোন্ডা এক্স ব্লেড থেকে কি পেলাম? জিনিসটা হচ্ছে, আমি যদি এক কথায় বলি যে আসলে আমি কি পাইছি, ওইটা হচ্ছে কস্ট এফিসিয়েন্সি। আমার এত কম খরচ গেছে এই 1.5 বছরে। ফুয়েল কস্ট তো যাবেই, আর মাইলেজ কেমন আসছে ওইটা আপনারা ভালো করে জানেন। সবসময় 40-র উপরে, 40-র নিচে খুবই কম গেছে। আর লাস্টের বার তো হচ্ছে আসলো 49 ঈদের সময়, আর তারপরের বারে যখন আমি ফুয়েল ঢুকাইছি তখন আসছে 46। মাইলেজের ব্যাপারে আমি কমপ্লিটলি স্যাটিসফাইড। এদিক দিয়ে তো আমাকে কস্ট এসে বাঁচাইতেছেই। আর একটা জিনিস হচ্ছে, এখন পর্যন্ত আরে কি পড়লো এটা, চিপসের প্যাকেট, হোয়াট? কই থেকে পড়লো এটা? যাক, পড়ে গেছে। চিন্তা করেন আমি যদি এখন অনেক স্পিডে থাকতাম আর এটা আমার হেলমেটের উপরে পড়তো তাহলে কি অবস্থা হতো? একটা মুভি ছিল না, মুভিটার নাম ছিল হচ্ছে বোঝে না সে বোঝে না। ওই মুভিতে এরকম হয়েছিল যে বাস চালাইতেছে, বাসের সামনে হচ্ছে কি কাপড় নাকি যেন পড়ছিল, আমার ঠিক মনে নাই, ছোটবেলাতে দেখছিলাম, তখন বাস অ্যাক্সিডেন্ট হয়। তো চিপসের প্যাকেট আমার একদম কোলের উপর আইসা পড়ছে। যাই হোক, এইবার আমি আবার নিজের কথাতে ব্যাক করি। কস্টের কথা বলতেছিলাম আমি। তো কস্ট খুবই কম, খুবই কম। আর সার্ভিসিং এর কস্ট যদি আমি আপনাদেরকে বলি, এতদিন পর্যন্ত এই মোটরসাইকেলের তেমন কিছু আমার চেঞ্জ করা লাগে নাই। কি চেঞ্জ করা লাগছে ওটা হচ্ছে জাস্ট একবার এয়ার ফিল্টার চেঞ্জ করা হয়েছে এই 1.5 বছরে। যদিও 1.5 বছরে আমি আসলে অত বেশি কিলোমিটার রাইড করি নাই, কারণ আমি কোথাও ট্যুরে মুড়ে যাই নাই, অনেক দূরে ঘুরতে টুরতেও যাই নাই। আমার ডেইলি যে কাজ, ঢাকার এই জায়গা থেকে ওই জায়গা, এই জায়গা থেকে ওই জায়গা, এক কর্নার থেকে আরেক কর্নার, এগুলোই হচ্ছে যাওয়া, ক্লাস নেওয়া, এগুলোই আমি করতেছি সারাদিন। সো এসব করতে করতে আমার এখন পর্যন্ত গেছে 5822 কিলোমিটার, অলমোস্ট 6000 কিলোমিটার হয়ে যাবে। 6000 কিলোমিটার নিয়ে আমি একটা ভিডিও করবো ফিউচারে। যাই হোক, সো এই 5800 কিলোমিটারে আমার এয়ার ফিল্টার একবার চেঞ্জ করা হয়েছে। পার্টসের কোনো কিছুই আর চেঞ্জ করা লাগে নাই। আর একবার হচ্ছে আমার সাইডের এই বোল্টু ভাঙছিল, ওইটা চেঞ্জ করছি। ওইটা আসলে আমার নিজের দোষেই। আমি বাসার গেট দিয়ে বের হওয়ার সময়, আপনারা তো জানেনই, ম্যাক্সিমাম ভিডিওর ফার্স্টের দিকে দেখা যায় যে একটা চিপা দিয়ে আমি বের হই। ওই চিপা দিয়ে বের হওয়ার সময় হচ্ছে এই সাইডে ঘষা খাইতে খাইতে হচ্ছে এক সময় অনেক জোরে বাড়ি খেয়ে ভেঙে গেছিল, ওইটা চেঞ্জ করছি। আর হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা গাড়ি পিছনে ব্যাক করছিল, দেন হচ্ছে সামনের মাঠগার্ড ভাঙছিল, ওই মাঠগার্ড আমি চেঞ্জ করছি 1500 টাকা দিয়ে। এই তো, আর কিছু কি করা লাগছে? আমার তো আর কিছুই মনে পড়তেছে না, আর কিছুই চেঞ্জ করি নাই। হয়তো 10,000 কিলোমিটার পরে, 15,000 20,000 কিলোমিটার পরে টায়ার, চেইন,
তারপরে হচ্ছে ক্লাচ প্লেট, অ্যাক্সেলারেটর কেবল, ক্লাচ কেবল, এগুলো নিয়ে হয়তো চেঞ্জ করা অথবা মেইনটেনেন্স করা লাগতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমার এগুলোর কোনো চেঞ্জ করা লাগে নাই। আরেকটা জিনিস হচ্ছে, আমার এই মোটরসাইকেল কেনার মেইন কারণটাই হচ্ছে কস্ট বাঁচানো, যেটার দিক দিয়ে আমি একদম পারফেক্টলি সাকসেসফুল হতে পারছি। আমি অনেক কস্ট বাঁচাইছি। যদি দেখা যেত যে এখন এটা চেঞ্জ করা লাগবে, এখন ওটা চেঞ্জ করা লাগবে, এরকম অবস্থার মধ্যে, তাহলে তো বিশাল ঝামেলা পড়তাম। এটার পিছনে টাকা দিতে দিতে আমি ফকির হয়ে যেতাম। ওই জিনিসটা থেকে বেঁচে গেছি। অ্যান্ড এদিক দিয়ে আমি আসলেই থ্যাঙ্কফুল আমার মোটরসাইকেলের প্রতি, যে আমার অনেক কস্ট সে বাঁচায় দিছে। যাক, এতক্ষণে এত চিপা চাপা ঘোরাঘুরির পর আমি মেইন রোডে বের হয়েছি। সো আর কি পাইছি আমি হোন্ডা এক্স ব্লেড থেকে? ভালো মাইলেজ তো পাইছি, দেন কস্ট এফিসিয়েন্সি এটাও পাইছি। এরপরে হচ্ছে সময়। আপনার এটা শুধুমাত্র এক্স ব্লেড না, আপনার একটা মোটরসাইকেল যদি থাকে অথবা একটা সাইকেল যদি থাকে, আপনার লাইফে অনেক সময় বাঁচবে। এটা শুধুমাত্র হোন্ডা এক্স ব্লেড না, আপনার যে কোনো মোটরসাইকেল থাকলে আপনি এরকম চিপা চাপা দিয়ে চলে যাওয়ার সুবিধাটা পাবেন। যেখানে গাড়ি আটকায় থাকবে, অন্যান্য ট্রাক বাস এগুলো আটকায় থাকবে, কিন্তু আপনি চিপা চাপা দিয়ে কাট করে চলে যেতে পারবেন। এই যে লেকের এদিকে আবানি মাঠের সামনে কালকেও দেখছি পুলিশ টুলিশ ধরতেছে। এই যে আজকে এই দেখেন ব্যাটারি রিক্সা উঠে নিয়ে যেতেছে। ওয়াও, পারফেক্ট। এই ব্যাটারি রিক্সা মেইন রোডে চলতে দেওয়া উচিত না। মানুষের জীবন পুরো অদৃষ্ট করে ফেলে সব ব্যাটারি রিক্সা। ফাইনালি একটু খালি রাস্তায় ঢুকতে পারছি। এবার আমি স্ট্রেট লেকের দিকে চলে যাব। এবার আসি হচ্ছে রাইডিং কমফোর্টেবিলিটি। সো অনেকে হচ্ছে এটা টায়ার এই সেই এগুলা নিয়ে ঝামেলা করে, যে এটা রাইড করতে ঝামেলা হয়, তারপরে হচ্ছে কর্নারিং করতে সমস্যা হয়, কনফিডেন্স পাওয়া যায় না। আমার এখন ওরকম সমস্যা হয় নাই। আর একটা জিনিস হচ্ছে যে এইটা টায়ারটা একটু চিকন হওয়ার কারণে অনেকে বলে যে মোটাটা লাগানো উচিত। তো আসলে চাইলে আপনি মোটাটা লাগাতে পারবেন, কিন্তু আমি শুনছি যে সামনের টায়ারটা মোটা এরকম লাগাইলে হচ্ছে মাইলেজ নাকি একটু কমতেই পারে, কারণ হচ্ছে আপনার ওজনটা একটু বাড়বে। সো এই কারণে মাইলেজ কমতেই পারে। যাই হোক, আমার কাছে এটা রাইডিং স্টাইল অথবা রাইডিং কমফোর্টেবিলিটি এটা নিয়ে এখনো ঝামেলা হয় নাই। তবে ভেজা রাস্তাতে আপনি যদি পিছনের ব্রেকটা জোরে চাপ দিয়ে ধরেন তাহলে স্কিড করে। অ্যান্ড আমার মনে হয় এটা অন্যান্য সব মোটরসাইকেলও করে। ভেজা রাস্তাতে আপনি যদি জোরে চাপ দিয়ে ধরেন, যদি এবিএস না থাকে আর কি। আমার মোটরসাইকেলে কিন্তু নন এবিএস। তো যাদের এবিএস আছে তাদের এই সমস্যাটা কম হওয়ার কথা। তবে যেসব রাস্তাতে হচ্ছে ভাঙাচোরা ওই যে গুড়ি গুড়ি পাথর আছে না, যেসব রাস্তাতে, ওইখানে আমি শুনছি এবিএস নাকি সমস্যা করে, ব্রেক সহজে ঠিকমতো ধরে না। আমি এখনো জানি না, আমি এবিএস বাইক চালাইছি আমার একজন সাবস্ক্রাইবার ভাইয়ের, তবে ওটা চালাইছে একদম স্মুথ রাস্তাতে। অন্যান্য টাইপের রাস্তাতে আমি এখনো চালায় দেখি নাই। তো এটার ব্যাপারে আমার শোনা কথা যেটা, ওইটাই বললাম। আর কি সমস্যা পেলাম এই মোটরসাইকেল থেকে? সমস্যার কথা বললে আসলে আমার দুইটা ভিডিও আছে। এই মোটরসাইকেলের যত ভালো দিক, আরেকটা আছে হচ্ছে এই মোটরসাইকেলের যত খারাপ দিক। আমার চ্যানেলের ভিতরে হচ্ছে এরকম প্লেলিস্ট করা আছে যে ঢাকা সোলো রাইড। তো ঢাকা সোলো রাইডে দেখবেন যে সবচেয়ে বেশি ভিউ হওয়া ভিডিওগুলো শর্ট করে দেওয়া আছে। ওই ভিডিওগুলোর ভিতরেই হচ্ছে একদম ফার্স্টে কেন এই মোটরসাইকেলটা অনেক আন্ডাররেটেড, আরেকটা হচ্ছে এই মোটরসাইকেলের ভালো দিক খারাপ দিক, আরেকটা হচ্ছে 2024 সালে মোটরসাইকেল কেনা উচিত কিনা। তো ওই ভিডিওটা আমি আসলে আরো একবার বানাইতে চাই, কারণটা হচ্ছে ওই ভিডিওতে আমি অত ডিটেইলসে বলা হয় নাই। অলসো ফার্স্ট প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি খালি আজাইরা কথা বলছি। অ্যান্ড ওইটা ছিল আমার অনেক আগের ভিডিও। তো তখন আমি আসলে অত ভালো মতো ভিডিও করা শুরুও করি নাই। সো ভিডিওর মাঝখানে অনেক আজের কথা বলছি। এখন আমি চিন্তা করছি যে আমি একদম ভালো মতো আরেকটা ভিডিও করব যে 2024 সালে এটা কিনা উচিত কিনা। এই মোটরসাইকেল থেকে ভালো কি আর খারাপ কি, ওই দুইটা ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন, কারো যদি কেনার ইচ্ছা থাকে এই মোটরসাইকেল। কারণ এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন তারা অনেকে হোন্ডা এক্স ব্লেডের নাম দেখে তারপর হচ্ছে ভিডিওটাতে ক্লিক করছেন। তার মানে আপনার ইচ্ছা আছে এই মোটরসাইকেলটা কেনার, অথবা আপনি চিন্তা ভাবনা করতেছেন এই মোটরসাইকেলটা কেমন হবে। সো কারো যদি ইচ্ছা থাকে তাহলে আমার রিভিউ ভিডিওগুলো দেখে নিতে পারেন, ভালো দিক আর খারাপ দিক। ওই ভিডিওগুলো দেখে তারপরে আপনি একটা ডিসিশনে আসতে পারবেন যে এটা কিনা আপনার উচিত হবে কিনা। ওকে, এতক্ষণ তো একটু ভালো মতো রাইড করে আসছি। এবার আবার জ্যাম শুরু হইলো। বাজে মোটরসাইকেলের ঘড়িতে 11:42। ঢুকে যাব আমি গ্রিন রোডের ওদিকে। আর জিনিসটা হচ্ছে মোটরসাইকেলের কোনো দোষ নাই, আমার অনেক দোষ আছে বুঝছেন। আমি মোটরসাইকেলে ঠিক মতো ওয়াশ টাশ করি না, চেইন লুপ করি না। আমি জ্যাম না আছে অমনি খালি চালাইতে থাকি। সকালবেলা বের হই ধাম করে বের হয়ে যাই সাথে সাথে। আবার বাসায় আসি, বাসায় এসে খুবই টায়ার্ড লাগে। মোটরসাইকেল আর কিছুই মেনটেন করা হয় না, বাসার মধ্যে ধাম করে ঢুকে যাই। আমি নিজেও মেনটেন নিয়ে 2-1 ভিডিও করছি,
কিন্তু আমার নিজেরই ওগুলা মেনে চলা হয় না। তো দোষ আসলে মোটরসাইকেলের থেকে আমারই বেশি। আমি অনেক অবহেলা করতেছি, এটা আসলে করা উচিত না। মোটরসাইকেলটা জাস্ট 6,000 মতো কিলোমিটার চলছে, এজন্যই এখনো তেমন সমস্যা পাওয়া যায় না। কিন্তু আরো বেশি কিলোমিটার যদি চলে আর আমি যদি এরকম অবহেলা করে চালাইতে থাকি, তাহলে প্রবলেম একটার পর একটা আসা শুরু করবে। মানুষ বুড়ো হয়ে গেলে যেমন হয় না, মনে করেন আপনি জোয়ান থাকা অবস্থাতে অনেক অবহেলা করে চললেও রোগটা অত বেশি হইতেছে না, কিন্তু আপনি বুড়ো হয়ে গেলে অনেক কেয়ারফুলি চললেও দেখবেন এই ব্যথা, সেই ব্যথা, এই ডায়াবেটিস, এই হাই প্রেশার, এই লো প্রেশার, এই গ্যাস্ট্রিক, অনেক ঝামেলা। এই জন্যই আগের থেকে যত্ন শুরু করা উচিত। সো আমি এই জিনিসের সাথে পাংচুয়াল হওয়ার ট্রাই করব, যেন যত্নটা আমি ঠিক মতো নিতে পারি। রাস্তার মধ্যে চলে আসছি, গাড়িগুলো চলে যাচ্ছে, তাদের সাথে আমার যাওয়া লাগবে। আমার জন্য ওয়েট করেন, প্লিজ প্লিজ ওয়েট ফর মি। নাইস, যাক, তাদের সাথে সাথে চলে যেতে পারলাম। আর জাস্ট 2-3 সেকেন্ড দেরি করলে ওই সাইডের গাড়িগুলো এসে জায়গা দখল করে ফেলাইতো। ওরে ভাই, 11:50 বাজে গেছে, এখনো সেন্ট্রাল হসপিটালে যে আমি পার হইতে পারলাম না, মাত্র পার হইলাম। এই রাস্তাতে প্রচুর হসপিটাল, এই যে এখানে ল্যাবেট, আবার এখানে রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হসপিটাল, তারপরে যে আরেকটা মেডিকেল কলেজ গ্রিন লাইফ, ওদিকে আবার সেন্ট্রাল হসপিটাল, প্রচুর হসপিটাল এক রাস্তার ভিতরে। ওই যে সামনে আবার ভিশন আই হসপিটাল। আর সমস্যা হইতেছে এদিকে রাস্তাগুলোতে অনেক ইউটার্ন আছে, এই ইউটার্ন গুলোর জন্য জ্যামগুলো হয়। ধানমন্ডির মতো যদি করতো, একদম এই মাথা থেকে ওই মাথা কোনো ইউটার্ন নাই, জাস্ট একদম লাস্ট একটা ইউটার্ন, তাইলে হয়তো জস। লেটস গো। ফাঁকা পাইছি, ফাঁকা পাইছি ফাইনালি। ও, গায়ে বাতাস লাগতেছে, বেটার 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 বেটার। এবার পুলিশ ভাইয়ের পিছনে পিছনে যাইতে থাকি, আর সামনেই হচ্ছে আমার ইউটার্ন। আমার আসলে আজকের ভিডিওটা ছিল জাস্ট এই মোটরসাইকেলের 1.5 বছর ইউজ করার পর একটা নতুন মোটরসাইকেল। তো সেকেন্ড হ্যান্ডের ব্যাপারে কিন্তু আপনার সেম এক্সপিরিয়েন্স পাবেন না। সেকেন্ড হ্যান্ড যদি আপনি কিনেন, তাহলে 1.5 বছরের ভিতরে আপনার অনেক কাজই করানো লাগবে, কিন্তু আমার আসলে তেমন কোনো কাজই করানো লাগে নাই। দ্যাটস দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস ওয়ান। সে রাস্তার মাঝখানে সাইকেল থামাই দিছে। আর রিভিউ নিয়ে 6,000 কিলোমিটার যাক, দেন আমি রিভিউ টাইপের একটা ভিডিও করবো। আর 2024 সালে কিনা উচিত হবে কিনা এই টাইপের একটা ভিডিও তো আমি আবার করতে চাইতেছি, কারণ লাস্ট ভিডিও ওয়াজ প্রিটি অ্যানোয়িং অ্যাকচুয়ালি। হোয়াটএভার, ভিডিওটা এখানে শেষ করি, চলে আসছে আমি আমার গন্তব্যস্থলে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। আজকের ভিডিওটা ছিল হচ্ছে জাস্ট এই 1.5 বছরে আমি হোন্ডা এক্সব্লেড থেকে কি পেলাম। তো এটা হচ্ছে আমার মোটরসাইকেল। আর বলছিলামই তো, ঠিক মতো কেয়ার করা হয় না, বিভিন্ন জায়গাতে ডাস্ট আছে, কাদা খুবই কম, আমি কাদা রাস্তা দিয়ে কম চালাই, কাদা রাস্তা দেখলে ওখানে আমি যাই না, কিন্তু ধুলা প্রচুর আছে, ওয়াশ করা লাগবে। যাই হোক, ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, টাটা।